শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ কিভাবে সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসতে পারে সেগুলো বসতে পারে এবং সেখান থেকে কিভাবে নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ আইডেন্টিফাই করা যায় সেটা এ পর্যায়ে আমরা সেটাই শিখব। তাহলে আসা যাক, প্রথমে আসি নাউন ফ্রেজ। এক্সাম্পল, হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস অলওয়েজ গেটস সাকসেস। অর্থাৎ একজন হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট সবসময় সফলতা পেয়ে থাকে। তাহলে এখানে দেখি গেটস হচ্ছে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কি? হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, এটা হচ্ছে গেটস ভার্বের সাবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গায় বসতে পারে কে? নাউন। এখন দেখি এখানে শব্দ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা শব্দ মিলে যখন একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচের মতো মিনিং দেবে তখন তাকে বলা হবে ফ্রেজ। যেহেতু এটি নাউনের জায়গায় বসছে তাই এটির নাম হবে হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে আমরা এবার পরের উদাহরণে চলে যাই। পরের উদাহরণে আছে শি রিকগনাইজেস দ্য ওল্ড ন্যাশনাল মিউজিয়াম। অর্থাৎ সে পুরনো ন্যাশনাল মিউজিয়ামটি চিনে। তাহলে সে কি চিনে? যদি রিকগনাইজকে প্রশ্ন করি সে কি চিনে, তাহলে সে দ্য ওল্ড ন্যাশনাল মিউজিয়াম এটা চিনে। তাহলে এখানে কয়টা শব্দ আছে? চারটা শব্দ আছে এবং এটা হচ্ছে অবজেক্টের জায়গায় বসেছে। কেন? কারণ ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে এই উত্তরটা পাওয়া যায়। তাহলে অবজেক্টের জায়গায় বসতে পারে কে? নাউন। তাহলে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা শব্দ যখন ফ্রেজ আকারে অবজেক্টের জায়গায় বসছে তখন সে কারণে এটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। পরের অংশে যাই। হিজ ফেভারিট হবি ইজ প্লেয়িং ক্রিকেট ইন দ্য ইভিনিং। তার ফেভারিট হবিটা হচ্ছে ইভিনিংয়ের সময় ক্রিকেট খেলা। তাহলে তার ফেভারিট হবিটা কি? ইভিনিংয়ের সময় ক্রিকেট খেলা। ইভিনিংয়ের সময় ক্রিকেট খেলাটাই হচ্ছে তার ফেভারিট হবি। তাহলে দেখা যাচ্ছে অবজেক্ট এবং সাবজেক্ট একই জিনিস নির্দেশ করতে ব্যবহৃত হয়েছে, সেই জন্য এটি হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টের জায়গাটা কার? নাউনের। আর এখানে যেহেতু একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা শব্দ মিলে একটা ফ্রেজ আকারে বসেছে, এখানে কোনো ফাইনিট ভার্ব নাই, তাই একে আমরা বলছি ফ্রেজ। সেজন্য এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। পরে দেখি, দ্য টিচার ইজ অ্যাংরি উইথ দ্য কেয়ারলেস বয়েস। টিচার অ্যাংরি কার প্রতি? এই যে কেয়ারলেস বয়েসের প্রতি হচ্ছে অ্যাংরি। তাহলে এই অংশটা উইথ নামক প্রিপোজিশনের পরে বসছে। আমরা জানি প্রিপোজিশনের পরের জায়গাটা হচ্ছে নাউনের, আর এখানে যেহেতু একটা ফ্রেজ বসেছে। কেন বলছি ফ্রেজ? কারণ এখানে কোনো ফাইনিট ভার্ব, কোনো সাবজেক্ট নাই, তাই সেজন্য এটি হচ্ছে ফ্রেজ। যেহেতু প্রিপোজিশনের পরে বসছে তাই এটিকে আমরা বলছি নাউন ফ্রেজ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ফ্রেজ আমরা সহজে চিনতে পারবো। এবার আসি আমরা নাউন ক্লজ কিভাবে চিনতে পারি। নাউন ক্লজ, ক্লজ বললেই আমাদের মাথার মধ্যে একটা জিনিস কল্পনা নিয়ে আসতে হবে যে সেখানে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকবে। তাহলে ক্লজ বললেই সাবজেক্ট ফাইনিট ভার্ব সম্মিলিত একটি অংশকে বোঝাবে। আর নাউন ক্লজ হচ্ছে যে সাবজেক্ট ফাইনিট ভার্ব সম্মিলিত অংশটি যে নাউনের জায়গায় বসে তখন আমরা তাকে বলবো হচ্ছে নাউন ক্লজ। তাহলে কতগুলো উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। দ্যাট শি পাস দ্য এক্সাম সারপ্রাইজড এভরিওয়ান। সে যে পরীক্ষায় পাশ করেছে এটি সবাইকে বিস্মিত করেছিল। তাহলে সারপ্রাইজড ভার্বের সাবজেক্ট হচ্ছে তার ইমিডিয়েট আগের অংশ, তাহলে এটি সাবজেক্টের জায়গা। এখন এই সাবজেক্টের জায়গায় শি একটা আলাদা, আবার একটা সাবজেক্ট, আবার পাস্ট আলাদা, আরেকটা ফাইনিট ভার্ব আলাদা, আরেকটা ফাইনিট ভার্ব হচ্ছে পাস্ট। তাহলে একটা সাবজেক্টের অংশে আবার আলাদা করে একটা সাবজেক্টের ফাইনিট ভার্ব থাকা মানে হলো সেটি একটি ক্লজ। এবং যেহেতু সারপ্রাইজের আগে সাবজেক্টের জায়গায় পুরোটাই একটা সাবজেক্টের জায়গায় বসছে তাই এটি হচ্ছে নাউন ক্লজ। এটি হচ্ছে নাউন ক্লজ। ঠিক একইভাবে পরের সেন্টেন্সে যাই। আই কান্ট গেস হু উইল কাম টুমরো। আমি অনুমান করতে পারছি না যে আগামীকাল কে আসবে। আমি কি অনুমান করতে পারছি না? হু উইল কাম টুমোরো, কে আগামীকাল আসবে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে এই উত্তরটা পাওয়া যায়? তাহলে এটি হচ্ছে অবজেক্টের জায়গা। অবজেক্টের জায়গাটা কার? নাউনের। তাহলে এটা কোনো না কোনো নাউন। সেটা এখন কি শুধু নাউন, নাকি নাউন ফ্রেজ, নাকি নাউন ক্লজ, সেটা আইডেন্টিফাই করার জন্য আমরা দেখব যে সেখানে কোনো সাবজেক্ট বা ফাইনিট ভার্ব আছে কিনা। এই যে উইল কাম এটা হচ্ছে একটা ফাইনিট ভার্ব, আর হু একই সাথে এই সেন্টেন্সের সাবজেক্ট, আবার একই সাথে এই অংশের এবং এই অংশের ক্লজ মার্কার হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ হু এখানে ডুয়েল রোল প্লে করছে। তাহলে হু একাধারে সাবজেক্ট আবার কানেক্টর এবং উইল কাম ফাইনিট ভার্ব। তাহলে সাবজেক্ট ফাইনিট ভার্ব যেহেতু আছে তাহলে এটি একটি ক্লজ এবং অবজেক্টের জায়গায় বসছে তাই এটি হচ্ছে নাউন ক্লজ।
আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছে। এবার কমপ্লিমেন্ট। মাই হোপ, আমার প্রত্যাশা, ইজ হচ্ছে দ্যাট হি উইল রিকভার সুন, সে শীঘ্রই রিকভার করবে, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আচ্ছা, সে যে শীঘ্রই রিকভার করবে এটা কি? মাই হোপ। তাহলে সাবজেক্ট ভার্বে, সাবজেক্ট এবং অবজেক্ট সেম জিনিস, তাই এটি কমপ্লিমেন্ট। এবং এই যে ইজ ভার্বের অবজেক্ট হিসেবে বসছে, এবং এখানে একটা আবার আলাদা করে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব, উইল রিকভার হচ্ছে ভার্ব, ফাইনিট ভার্ব আর হি হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট ফাইনিট ভার্ব সম্মিলিত অংশ, তাই এটি একটি ক্লজ, এবং যেহেতু অবজেক্টের জায়গায় বসছে তাই এটি হচ্ছে নাউন ক্লজ। প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে জায়গাটা হচ্ছে নাউনের। হি ইজ অরিড অ্যাবাউট হাউ দে উইল ম্যানেজ দ্য প্রোগ্রাম, সে খুবই চিন্তিত বা খুবই বিস্মিত যে কিভাবে সে আগামী প্রোগ্রামটা সে ম্যানেজ করবে, সেটা নিয়ে সে চিন্তিত। এখন আমরা জানি অ্যাবাউট হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরবর্তী জায়গাটা হচ্ছে নাউনের। তাহলে এটি কোনো না কোনো নাউনের একটা জায়গা। এখন এটা যদি একটা সিঙ্গেল ওয়ার্ড হইতো, জাস্ট একটা নাউন হইতো। এখন যেহেতু এক গুচ্ছ শব্দ সমষ্টি, তাহলে একটি ফ্রেজও হতে পারে, ক্লজও হতে পারে। যেহেতু এই অংশে দে এবং উইল ম্যানেজ নামক সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব অংশ আছে, তাই এটি একটি ক্লজ। যদি এই অংশ না থাকতো বা সাবজেক্ট ফাইনিট ভার্ব না থাকতো, তাহলে এটি ফ্রেজ হতো, নাম হতো নাউন ফ্রেজ। যেহেতু সাবজেক্ট ফাইনিট ভার্ব আছে এবং সেটি প্রিপোজিশনের পরে, তাই এটি হচ্ছে নাউন ক্লজ। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো। এখন একই সেন্টেন্সে আমরা নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ কীভাবে একই সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে সেটির কয়েকটি এক্সাম্পল দেখে আসি। দ্য টল ম্যান ইজ সেইং দ্যাট হি নিডস হেল্প, এই যে লম্বা লোকটি বলছে যে তার সাহায্য দরকার। তাহলে দ্য টল ম্যান এটা একাধিক শব্দ এবং ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে, তাই এটি হচ্ছে নাউন ফ্রেজ। অন্যদিকে সে কি বলছে? দ্যাট হি নিডস হেল্প, তার সাহায্যের দরকার, তাহলে এটি একটা অবজেক্টের জায়গায় বসছে এবং এখানে হি আছে এবং নিডস আছে ফাইনিট ভার্ব। যেহেতু সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব আছে, তাই এটি হচ্ছে একটা ক্লজ। যেহেতু অবজেক্টের জায়গায় বসছে, তাই এটা হচ্ছে নাউন ক্লজ। শি বট আ নিউ ফোন অ্যান্ড টোল্ড মি দ্যাট ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, সে নতুন একটি ফোন কিনলো এবং আমাকে বললো যে সেটি ছিল খুবই দামি। তাহলে শি বট, সে কিনলো, কি কিনলো? এ নিউ ফোন। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে? তাহলে এটা একটা অবজেক্ট, বট ভার্বের অবজেক্ট, এবং একটি জাস্ট একগুচ্ছ শব্দ সমষ্টি ফ্রেজ, তাই এটি হলো নাউন ফ্রেজ। অন্যদিকে সে আমাকে কি বললো? দ্যাট হি ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, তাহলে ইট হলো সাবজেক্ট, ওয়াজ হলো ফাইনিট ভার্ব। যেহেতু সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব আছে, এটি একটি ক্লজ, এবং টোল্ড মি, টোল্ড এর অবজেক্ট হিসেবে বসছে অবজেক্টের জায়গায়, তাই হচ্ছে নাউন ক্লজ। পরের সেন্টেন্সে যাই। হিজ ড্রিম ইজ আ জব অ্যাব্রোড, তার স্বপ্ন হচ্ছে বিদেশে চাকরি করা। বাট দ্য রিয়েলিটি ইজ দ্যাট হি হ্যাজ নো পাসপোর্ট ইয়েট, বাস্তবতা হচ্ছে তার এখনও কোনো পাসপোর্ট হয়নি। তাহলে তার ড্রিমটা কি, কি দিয়ে প্রশ্ন করা উত্তর পাওয়া যাচ্ছে এ জব অ্যাব্রোড, বিদেশে চাকরি, তাহলে এটি হচ্ছে একটা নাউন ফ্রেজ। অন্যদিকে দ্যাট হি হ্যাজ নো পাসপোর্ট ইয়েট, হি হচ্ছে একটা সাবজেক্ট, হ্যাজ হচ্ছে একটা ফাইনিট ভার্ব, তাহলে সাবজেক্ট ফাইনিট ভার্ব আছে, তাই এটি একটি ক্লজ, এবং ইজ ভার্বের অবজেক্ট জায়গায় বসছে, তাই এটি হচ্ছে নাউন ক্লজ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো। এখন প্রিপোজিশনাল অবজেক্টের একটা উদাহরণ দেখা যাক। দে আর থিঙ্কিং অ্যাবাউট আ পিকনিক নেক্সট ফ্রাইডে, তারা আগামী ফ্রাইডেতে একটি পিকনিক করার বিষয়ে ভাবছে। অ্যান্ড অলসো হোয়াট দে শুড প্রিপেয়ার ফর ইট, এবং এও ভাবছে যে তারা কিভাবে তার প্রস্তুতি গ্রহণ করবে। তাহলে তারা কি ভাবছে? এ পিকনিক নেক্সট ফ্রাইডে, এই অংশটা পাচ্ছি, এবং তারা কি বিষয়ে ভাবছে? হোয়াট দে শুড প্রিপেয়ার ফর ইট, এই অংশটা। তাহলে কি ভাবছে এটার অবজেক্টের জায়গা, কি বিষয়ে ভাবছে এটাও অবজেক্টের জায়গা, দুটোই অবজেক্টের জায়গা। এখন এখানে আছে এ পিকনিক নেক্সট ফ্রাইডে, চারটা আলাদা আলাদা শব্দ মিলে একটা সিঙ্গেল ওয়ার্ড বা ফ্রেজের মতো, তাই এটাকে আমরা বলছি নাউন ফ্রেজ। অন্যদিকে দে এবং শুড প্রিপেয়ার, এটা হলো দে হচ্ছে সাবজেক্ট এবং শুড প্রিপেয়ার হচ্ছে ফাইনিট ভার্ব, তাহলে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকার কারণে এই পরবর্তীটা অংশটা হচ্ছে নাউন ক্লজ। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে নাউন ক্লজ, নাউন ফ্রেজ এবং নাউন শনাক্ত করা যায় সে বিষয়ে আমি আবার একটু রিভিউ করছি। নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম, সেটি ব্যক্তি, বস্তু কিংবা অদৃশ্য কোনো কনসেপ্টের নামও হতে পারে। নাউনকে সাধারণত দুইভাবে ভালোভাবে চেনা যাবে, সেটি হচ্ছে তার বহির আবরণ দেখে, আর হচ্ছে তার অবস্থান দেখে, মানে কোন পজিশনে সে বসে সেটা দেখে। বাইরের আবরণ দেখে আমরা সহজে বুঝতে পারি যে সিটাইমেন, এশন, চারশিপ, নেশন, এন সান্স, ডমহুড, আইসলেট, অকটিউড, অল ইজমর, আর এর সাথে টিএইচ, এজিই, এই ধরনের নাউন সাফিক্স যদি কোনো শব্দের শেষে বসে, তাহলে সেগুলোকে আমরা সহজেই ধরে নেব সেটি হচ্ছে নাউন।
তবে বাইরের আবরণ দেখে নাউন চেনায় কিছুটা লিমিটেশন থাকে, অধিকাংশ ক্ষেত্রে হলেও 100% ক্ষেত্রে হয় না। আর অন্যদিকে পজিশন দেখে নাউন চেনা যাবে, সেটা হলো শতভাগ ক্ষেত্রে দ্বিতীয় ফর্মুলা অ্যাপ্লাই করব। পজিশন থেকে নাউন চেনা, সেক্ষেত্রে একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন বসবে, অবজেক্ট হিসেবে নাউন বসবে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসবে, এ অ্যান্ড দি আর্টিকেল এইগুলোর পরে নাউন বসবে, অ্যাজেক্টিভ গুড, ব্যাড, অনেস্ট, মেলিশাস এবং এই যে ডট 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 মানে অসংখ্য অ্যাজেক্টিভ সেইগুলোর পরে নাউন বসবে, পসেসিভ অ্যাজেক্টিভ মাই, আওয়ার, ইয়োর, হার, হিজ, দেয়ার এই শব্দগুলোর পরে নাউন বসবে, প্রিপোজিশন অ্যাট, অন, বাই, ইন, অন, আপন, বিনেথ এই শব্দগুলোর পরে নাউন বসবে, ডিটারমিনেট, 2, 3, 4, মেনি, মাস, লিটল, ফিউ, সাম এই শব্দগুলোর পরে নাউন বসবে, অ্যাপোজিশন অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ও নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে সেই অংশ হিসেবেও অ্যাপোজিশন হিসেবেও নাউন বসবে, সম্বোধন করার ক্ষেত্রেও আমরা নাউন বসবে। এখন এই যে এই জায়গাগুলো হচ্ছে কার? নাউনের। এই জায়গাগুলোতে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড বসে তাহলে আমরা সেটিকে বলবো জাস্ট নাউন। যদি একগুচ্ছ শব্দ সমষ্টি বসে, কোনো ফাইনিট ভার্ব না থাকে, ফ্রেজ আকারে বসে, তখন তাকে আমরা বলবো হচ্ছে নাউন ফ্রেজ। আর যদি সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব যুক্ত অংশ থাকে তাহলে তাকে আমরা বলবো ক্লজ এবং নাম বলবো নাউন ক্লজ। এই হচ্ছে আমাদের নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ। সহজে আমরা এভাবে চিনতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই উদাহরণগুলো প্র্যাকটিস করবে এবং আমি ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ ফাইলটি দিয়ে দেবো, তোমরা দেখে নিয়ে পড়ে নিতে পারবে। এবং শেষে আমরা একটা কোশ্চেন আনসারের অংশ রেখেছি, সেটা দেখে দেখে তোমরা প্র্যাকটিস করবে এবং আমার কমেন্ট সেকশনে সেটার আনসার তোমরা দিয়ে দিতে পারো। যেমন প্রথম একটা প্রশ্ন এখানে নিয়ে কথা বলা যেতে পারে। প্রথম কোশ্চেনটা নিয়ে কথা বলি, যেমন হি ওয়াজ প্রেইজড ফর হিজ ড্যাশ। তাহলে আমরা কিন্তু একটু আগেই শিখেছি, শিক্ষার্থী বন্ধুরা একটু আগেই আমরা শিখেছি যে হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এর পরবর্তী জায়গাটা হচ্ছে কার? নাউনের, যে কোনো একটা নাউন। তাহলে অপশন থেকে আমার খুঁজতে হবে কোনটি নাউন। তাহলে অনেস্ট অ্যাডজেক্টিভ, অনেস্টি এই যে টি ওয়াই আছে তাহলে এটি নাউন। তারপরে আমার পরবর্তীতে দেবো অনেস্টলি, অনার, তাহলে টি ওয়াই এই যে টি ওয়াই যুক্ত শব্দটি হচ্ছে নাউন। তাহলে এখানে আমরা অনেস্টি কথাটা ব্যবহার করব। তারপরে তোমাদের জন্য যদি আরেকটা প্রশ্ন করি এখান থেকে, 3 নম্বর কোশ্চেন, আইডেন্টিফাই দ্য নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ কি? একগুচ্ছ শব্দ সমষ্টি যেখানে কোনো সাবজেক্ট ফাইনাল ভার্ব থাকবে না এবং সেটি নাউনের জায়গায় বসতে হবে, তবে তাকে বলা হবে নাউন ফ্রেজ। তাহলে দ্য টল বয় ইন দ্য কর্নার ইজ মাই ফ্রেন্ড, এখানে বলছে যে নাউন ফ্রেজ কোনটি? তাহলে ইজ ভার্বের সাবজেক্টকে, এই যে দ্য টল বয় ইন দ্য কর্নার এই পুরো অংশটা হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট। তাহলে ইজ ভার্বের সাবজেক্ট যেহেতু হয়েছে তাহলে এই পুরোটাই হচ্ছে নাউন ফ্রেজ। তারপরে আমরা যদি আরও একটা এক্সাম্পল দেখতে চাই, 8 নম্বরটা একটু দেখার চেষ্টা করি। আন্ডারলাইন দ্য নাউন ফ্রেজ ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সে নাউন ফ্রেজ আন্ডারলাইন করো। হান্ড্রেডস অফ বয়েজ, শত শত বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। তাহলে আর প্লেয়িং এই ভার্বের সাবজেক্ট হচ্ছে হান্ড্রেডস অফ বয়েজ এবং এখানে কোনো ফাইনিট ভার্ব নাই, একগুচ্ছ শব্দ সমষ্টি এটি এবং একটি ফ্রেজ, তাই এর নাম হবে নাউন ফ্রেজ। তাহলে আলোচ্য অংশে এটি হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নাউন ক্লজ, নাউন ফ্রেজ শনাক্তকরণ করতে পারবে। তারপর যদি কোথাও আটকে যাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।